এইচএসসিতে যদি ফিজিক্স এবং ম্যাথমেটিক্সে ভালো হয় তাহলে সে কম্পিউটার সায়েন্সে ইজিলি কন্টিনিউ করতে পারবে। এক্ষেত্রে আমার যেটা ধারণা যে প্রিরিকুইজিটের এরকম দরকার নেই, আমাদের এইচএসসি লেভেলের ম্যাথমেটিক্স এবং ফিজিক্স যথেষ্ট স্ট্যান্ডার্ড, ওই সাবজেক্টগুলোতে ভালো থাকলে সে এখানেও ভালো করবে। অ্যানালাইটিক্যাল এবিলিটি যদি তার ভালো থাকে, মানে যে কোনো প্রবলেম সলভিং স্কিল বা যে কোনো নতুন জিনিস করতে পছন্দ করে, তাহলে এই সাবজেক্টে তাকে খুবই আগ্রহী করে তোলা সম্ভব। আমি বলবো যাদের ওইরকম মুখস্থ করার প্রতি ততটা আগ্রহ নাই, বাট নতুন কিছু নিয়ে সবসময় নাড়াচাড়া করতে চায় বা যে কোনো একটা প্রবলেম থাকলে সলভ করতে চায়, এটা হতে পারে ম্যাথমেটিক্যাল প্রবলেম, হতে পারে কোনো রিয়েল লাইফ প্রবলেম অথবা কোনো ফিজিক্সের প্রবলেম। যদি প্রবলেম সলভিং স্কিলটা কারো ভালো থাকে অথবা নতুন জিনিস করার আগ্রহ থাকে, তাহলে তাকে অবশ্যই কম্পিউটার সায়েন্সে আগ্রহী করে তোলা সম্ভব। মানে আমাদের ফিল্ডের এত ডাইভার্সিফাইড, মানে এত ধরনের প্রতিযোগিতা যে পুরো বছর জুড়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। যেমন এসিএম প্রোগ্রামিং কন্টেস্ট হচ্ছে ওয়ান অফ দ্য মেজর ভেন্যু। তারপর রোবোটিক কন্টেস্ট, যারা রোবট নিয়ে কাজ করতে চায় ওরা রোবোটিক কন্টেস্টে অংশগ্রহণ করতে পারে। তারপর যারা গেম নিয়ে ইন্টারেস্টেড তারা গেম ডেভেলপমেন্ট কন্টেস্ট করতে পারে। তারপর অনেক ধরনের ডিজাইন কন্টেস্ট হয়, যেমন আমাদের আসলে কম্পিউটার সায়েন্সের একটা মেইন পার্টই হচ্ছে কিভাবে মানে ইউআই ডিজাইন অথবা ইউজার ইন্টারফেস ডিজাইন করা যায়। মানে যাদের হয়তো আর্কিটেকচারালি যারা ভালো বা যারা ছবি আঁকতে পারে ওরাও এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। প্লাস আমাদের দেশে এখন আমি যেটা বলবো যে বিভিন্ন ধরনের আইডিয়া কন্টেস্ট হচ্ছে। আইডিয়া কন্টেস্ট মানে হচ্ছে যে বিভিন্ন সোশ্যাল প্রবলেম কিভাবে আমরা সলভ করতে পারি। তাহলে ওই ধরনের আইডিয়াটা আসলে এখন সবকিছুর সলিউশন কিন্তু আইসিটি বেসড অথবা কম্পিউটার বেসড। সো আসলে সলিউশনটা হবে মানে আমাদের মতে, মানে কম্পিউটার সায়েন্টিস্টদের মতে। সো ওই আইডিয়া জেনারেটিং অথবা আইডিয়া সলভ, মানে প্রবলেম সলভ করার জন্য নতুন আইডিয়া নিয়ে এই ধরনের প্রচুর স্কোপ আছে যে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ। যেমন এই সেম প্রোগ্রামিং কন্টেস্ট আসলে ওয়ার্ল্ডে বিভিন্ন ইউএসএ তে হয়, ইউরোপে হয়, বিভিন্ন সিটিতে হয়। তারপর রোবোটিক কন্টেস্টও বিভিন্ন সাব রিজিওনাল কন্টেস্ট হয়, ইন্ডিয়াতে হয়, চায়নাতে হয়, দেন ইউএসএ তে হয়। এর জন্য প্রতিটা কন্টেস্টের জন্য আমাদের ছেলেরা ফ্রম ভেরি বিগিনিং, মানে আমাদের প্রতিটা ওয়ার্ল্ড প্রতিটা সিটিতে যে ধরনের কন্টেস্ট সবগুলোতেই অংশগ্রহণ করছে। এবং এবারও আমাদের রোবোটিক কন্টেস্টের জন্য প্রিলিমিনারি সিলেকশনের জন্য ইন্ডিয়া যাচ্ছে, তারপর ওদেরটা হয়তো ফাইনাল কন্টেস্টটা হবে ইউএসএ তে, ওইখানে যাবে। সেটা হচ্ছে প্রতিবার ম্যাথমেটিক্যাল, লজিক্যাল, তাত্ত্বিক তিনটার সমন্বয়। যেমন যদি আমি একটু ভেঙে বলি, যেমন আমাদের এখানে শুধুমাত্র ম্যাথমেটিক্যাল কনসেন্সে যে এখানে অনেক নতুন কিছু ডিরাইভ করতে হয় এবং যদি আমরা কিছু একটা প্রপোজ করি এটাকে প্রুফ করতে হয়, সো ওই সেন্সে ম্যাথমেটিক্স দরকার হয়। তাত্ত্বিক এখানে অনেক প্রবলেম আছে যেগুলোর এখনো সলিউশন জানা নাই, মানে যেটাকে বলা হয় থিওরি, একেবারে বেসিক ওটার প্রুফ দেয়া দরকার। সো ওই ক্ষেত্রে আমাদের থিওরি। আর লজিক্যাল আসলে এখানে আমাদের লজিক্যাল পার্টটা একটু বেশি বলবো যে প্রতিটা প্রবলেম সলভের জন্য কিছু সিকোয়েন্স অফ লজিক দরকার হয়। সো এই ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স আমি বলবো এটা খুব এরকম একটা রেয়ার সাবজেক্ট যেটাতে আসলে এই তিনটারই সমন্বয় আছে এবং এই তিনটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। একজন গ্রাজুয়েট হিসেবে আমাদের আসলে এখানে স্কোপটা অনেক বেশি। যেমন যারা প্রোগ্রামিং করতে ভালোবাসে তারা সফটওয়্যার ডেভেলপার হবে। তারপর যারা ডিজাইন করতে ভালোবাসে, অনেকের ড্রয়িং ক্যাপাবিলিটি বেশি, ওরা ডিজাইনার হয়, যে কিভাবে সুন্দর ডিজাইন করে। তারপর যারা হার্ডওয়্যারে ভালো, মানে বিভিন্ন চিপ ডিজাইন নিয়ে, সার্কিট নিয়ে বেশি আগ্রহী, তারা যেমন ইন্টেলের মতো কোম্পানিতে একটা মাদারবোর্ড কিভাবে ডিজাইন করতে হয়, প্রসেসর কিভাবে ডিজাইন করতে হয়, ওইভাবে কাজ করতে পারে। তারপরে এখন আরেকটা সিস্টেম আসছে যে মোবাইল কম্পিউটিং, মানে মোবাইল কম্পিউটিং একটা হিউজ ডোমেইন, যে মোবাইলের জন্য ডিফারেন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, কারণ এটার স্কোপটা মনে হচ্ছে আনলিমিটেড। যেমন এইখানে আমাদের ছেলেরা সুযোগ রাখতে পারে। আরেকটা সিস্টেম আসতেছে সেন্সর রিলেটেড, যেমন আমাদের এখন ডিভাইসগুলো কম্পিউটার বা মোবাইল ডিভাইসগুলো প্রচুর সেন্সর যুক্ত, যেমন লাইট সেন্সর দেয়া থাকে, সাউন্ড সেন্সর দেয়া থাকে। এইগুলো নিয়ে ডিভাইস লেভেলে যারা কাজ করতে চায় ওই ক্ষেত্রে তাদের সুযোগ রয়েছে। এবং এমবেডেড সিস্টেম আমাদের আরেকটা ফিল্ড, যেমন বিভিন্ন চিপ দিয়ে, মাইক্রোপ্রসেসর চিপ দিয়ে যদি রিয়েল ওয়ার্ল্ডের কোনো সিস্টেমকে আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, ছোট ছোট ডিভাইস বানাতে চাই, যেমন মেডিকেলের জন্য অনেক ডিভাইস হতে পারে। ফর এক্সাম্পল যেমন অনেক সেন্সর এখন আবিষ্কার হচ্ছে যেগুলাতে একজন রোগীর মনিটরিং এর জন্য, সো ওই ধরনের এমবেডেড সিস্টেমও এখান থেকে অনেকে কাজ করার সুযোগ পাবে।
জবের ব্যাপারে আমি আসলে অন্য সমস্ত ডিপার্টমেন্ট থেকে সিএসসি ডিসিপ্লিনটাকে এগিয়ে রাখবো, কারণ চাকরি পাওয়ার নিশ্চয়তা শতভাগ, মানে সবাই পাশ করার আগেই চাকরিতে ঢুকে যাচ্ছে। সো এই ক্ষেত্রে আমরা অন্য সব ডিপার্টমেন্ট থেকে অনেক এগিয়ে। আর আনুমানিক বেতন যদি আমি বাংলাদেশের রেসপেক্টে বলি, যে এভারেজ স্যালারি আমাদের জাস্ট যেটা রিসেন্ট পাসিং আউট বেজ, এদের এভারেজ স্যালারি হচ্ছে 40,000 মান্থলি, বাট এটা 6 মাস পরেই সবার আবার 60-70 হয়ে যাচ্ছে। 6 মাস, প্রথম 6 মাসের জন্য এটা 40,000। এবং যদি বাইরের ক্ষেত্রে বলি, বাইরে এভারেজ স্যালারি $6,000, যেটা বাংলাদেশে টাকায় আমি বলবো যে 5 লাখের মতো। এটা এবং অন্য ডিসিপ্লিন যেখানে স্টার্টিং করে 3,000-4,000, এখানে 6,000 এর মতো স্যালারি এভারেজ স্যালারি। সো ওই ক্ষেত্রে আমি এই ডিসিপ্লিনটাকে অনেক এগিয়ে রাখি। প্লাস যেটা যদি আমরা ইন্টারন্যাশনাল মার্কেট দেখি, সিএনএন এর টপ 5 জবের 3টাই হচ্ছে কম্পিউটার সায়েন্টিস্ট, সিস্টেম অ্যানালিস্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারপর ডাটা অ্যানালিস্ট। এটা একটা হিউজ ফিল্ড। আচ্ছা, ড্রিম জব আসলে যেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড কোনটা ড্রিম জব, মানে এখন ইউএস এর র্যাঙ্কিং এও গুগলের জবকে সবচেয়ে হাইলি ডিমান্ডেড জব বলা হয়। সো ডেফিনেটলি গুগলের জব হবে আমাদের সিএসসি স্টুডেন্টদের জন্য ড্রিম জব। তারপর অ্যাপল, মাইক্রোসফট, ইন্টেল, ওরাকল, এই ধরনের সমস্ত বিগ কোম্পানিতে আমাদের প্রচুর অপরচুনিটি। যেখানে অন্য ফিল্ডে যেটা অসুবিধা, যেমন ইন্টেলের হায়ারিং রেট অনেক কম, যেখানে ইলেকট্রিক্যাল ছেলেরা যায়। তারপর অটোমোবাইল কোম্পানির জেনারেল মোটরস ওদের হায়ারিং এখন রেট খুবই কম, যেটা মেকানিক্যাল ছেলেরা যায়। বাট গুগল প্রতি বছরই থাউজেন্ডস অফ ইঞ্জিনিয়ার্স রিক্রুট করতেছে এবং এটা বাড়তেছে দিন। গুগল, মাইক্রোসফট, অ্যাপল, সমস্ত সফটওয়্যার কোম্পানি। সো এই ক্ষেত্রে আমি বলবো সিএসসি এর ড্রিম জব গুলোই হওয়ার কথা, যেটা সবচেয়ে হাইলি রিওয়ার্ডিং। প্লাস ফেসবুক এখন প্রচুর হায়ার করতেছে। আর যারা দেশে থাকতে চায়, যদি ওরা জব বেছে নেয়, আমি বলবো প্লেডম, তারপর আরো কিছু কোম্পানি আছে যেমন স্যামসাং, আর&ডি, এগুলোতে জয়েন করতে পারে। প্লাস বাংলাদেশে থাকলে আমার যেটা মনে হয় যে এখানে অপরচুনিটি অনেক বেশি, নিজেরই কোম্পানি দিতে পারে, যেটা অনেকেই করছে। 2-3 জন মিলে একটা কোম্পানি, একটা আউটসোর্সিং একটা হাব হিসেবে বাংলাদেশ কাজ করতে পারে। প্রতি বছরই কিন্তু গুগল, মাইক্রোসফট, ফেসবুক এবং সবগুলো নামকরা প্রতিষ্ঠানেই আমাদের ছেলেরা যাচ্ছে। আগে যে ট্রেন্ডটা ছিল, এটা ছিল যে ইউএসএতে গিয়ে বা বাইরে গিয়ে মাস্টার্স করার পরে জয়েন করবে। বাট এখন ট্রেন্ডটা কিন্তু আরো অন্যরকম, যে ওরা বাংলাদেশে আসছে রিক্রুট করতে এবং আমাদের ব্যাচেলার্সের সরাসরি মাইক্রোসফট, গুগল, ফেসবুক সবগুলো কোম্পানিতে অফার পাচ্ছে। এবং যদি মোস্ট রিসেন্ট এক্সাম্পল বলি, যে 07 এর 3 জন অলরেডি অফার পেয়ে গেছে এবং আরো 2-3 জন অলরেডি ইন্টারভিউর জন্য ইন্ডিয়া যাচ্ছে এই মাসে। সো এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে সিএসসি এর জন্য অপরচুনিটিটা অনেক বিশাল এবং আমরা আশা করতে পারি যে গুগলের মতো, মাইক্রোসফট সবাই আমাদের ক্যাম্পাস রিক্রুটমেন্ট করবে। উদ্যোক্তা হওয়ার সুযোগটা অনেক বেশি, মানে সবাই, মানে এখানে আমাদের এরকম কোনো ইনফ্রাস্ট্রাকচার দরকার হয় না যাতে উদ্যোক্তাদের অনেক বেশি ক্যাপিটাল নিয়ে নামতে হয়। যদি মেধা থাকে এবং আইডিয়া থাকে, সবাই সব জায়গা থেকে উদ্যোক্তা হতে পারে। আমরা এক্সাম্পল হিসেবে ধরতে পারি যে ফেসবুকের উদ্যোক্তা সে স্টুডেন্ট অবস্থায় তার আইডিয়া থেকেই বিশাল একটা কোম্পানি দিয়েছে। সো যদি আমাদের আইডিয়া থাকে এবং আমাদের ক্যাপাবিলিটি থাকে, আমরা আসলে যে কেউ উদ্যোক্তা হতে পারি। এবং বাংলাদেশে রিসেন্ট আমি যেটা বলবো যে লাস্ট 2-3 বছর আমাদের সিএসসি গ্রাজুয়েটরা কিন্তু এখন প্রচুর নিজস্ব কোম্পানির মালিক এবং এখানে আমাদের জব আমরা ক্রিয়েট করতেছি। এটা অন্য ডিপার্টমেন্টের ক্ষেত্রে ততটা ইজি না। বাইরে আমরা কোন কোন জিনিস এক্সপোর্ট করতে পারি, সফটওয়্যার এটা একটা সবচেয়ে ইজিয়েস্ট মাধ্যম, যেটা আমরা ইন্টারনেটের মাধ্যমে দিয়ে এক্সপোর্ট করতে পারতেছি। এবং এইখানে থেকে যেটা আমরা ইউএসএ তে বা অন্য কোম্পানিতে করতাম, এটা এখানে থেকেই করতে পারতেছি। ওই ক্ষেত্রে আমাদের আসলে নিজস্ব, মানে যদি জাস্ট একটা স্মল সেটআপ নিয়ে 2-3 জন ফ্রেন্ড নিয়ে একটা কোম্পানি দেয়, এটা দিয়ে আসলে অনেক ভালো কিছু করা সম্ভব। উচ্চ শিক্ষা গ্রহণ এখানে স্কোপটা 2 ধরনের। একটা হচ্ছে যে আমরা বাইরে যাব, মাস্টার্স করব, দেন একটা ভালো কোম্পানিতে জব করব, এটা একটা স্কোপ। আরেকটা হচ্ছে যে আমরা এই উচ্চশিক্ষা গ্রহণ করে বিভিন্ন ফিল্ডে গবেষণা করব। এখন এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমাদের টপ ইউনিভার্সিটিগুলো, ইউএস, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কানাডা, যেগুলো টপ ইউনিভার্সিটিতে আছে, ওখানে আসলে কম্পিউটার সায়েন্স ফিল্ডে ফান্ডের কোনো অভাব নেই। যেমন প্রতি বছরই নতুন নতুন রিক্রুটমেন্ট হচ্ছে, নতুন পিএইচডি স্টুডেন্ট নিচ্ছে। এবং এক্ষেত্রে আমি যেটা বলবো, স্টুডেন্ট আমাদের যদি 120 জন স্টুডেন্টের সবাই, যদি আমরা আগের ট্রেন্ড দেখি,
যদি 04 03 দেখি 90% স্টুডেন্টই বাইরে চলে গেছে উচ্চশিক্ষার জন্য, এবং ওইখান থেকে উচ্চশিক্ষার জন্য 90% এর মধ্যে 50% বিভিন্ন জব করতেছে, আর বাকি সে 30 থেকে 40% ওরা পিএইচডি কন্টিনিউ করতেছে। সো এখানে উচ্চশিক্ষাটা এই কারণে দরকার যে আমরা যেহেতু ওই রকম ফান্ডিং নিতে পারতেছি না উচ্চশিক্ষার জন্য, বিভিন্ন রিসার্চ প্রজেক্ট নিতে পারতেছি না, তো এই ক্ষেত্রে আসলে উচ্চশিক্ষাটার জন্য সিএসসি স্টুডেন্টদের মেধাটাকে কাজে লাগানো উচিত, অবশ্যই বাইরে যাওয়া উচিত, এবং অপরচুনিটিও প্রচুর। সেক্ষেত্রে ইউএসএ অবশ্যই প্রথম টার্গেট। ইউরোপের কান্ট্রিগুলো এখন বিভিন্ন লেভেলে কম্পিউটার সায়েন্স স্টুডেন্টদের স্কলারশিপ দিচ্ছে। সিঙ্গাপুর রিসেন্টলি আমাদের এখানে ভিজিটও করে গেছে যাতে আমাদের স্টুডেন্ট ওখানে যায়, এটা একটা বড় ভালো একটা দিক। তারপর অস্ট্রেলিয়া, ওইখানেও টপ কিছু ইউনিভার্সিটি আছে যেখানে ভালো পড়াশোনা হচ্ছে, ভালো রিসার্চ হচ্ছে। কানাডা, এটা যেহেতু ইউএস এর সাথে জিওগ্রাফিক্যালি কানেক্টেড, ওদেরও ওইখানে অপরচুনিটি বেশি। আমি যদি ফার্স্ট থেকে শুরু করি, যে একজন ক্যান্সার পেশেন্টের জন্য মেডিসিন তৈরি করা, পার্সোনালাইজড মেডিসিন, এখানে প্রচুর ডাটা অ্যানালাইসিস করতে হয়, এবং এখানে আমাদের কম্পিউটার সায়েন্টিস্টদের অবদান অনেক। তারপর ক্যান্সার যত ব্রেক থ্রু চলে আসছে, যেমন জিনোম সিকোয়েন্স আবিষ্কার, তারপর ক্যান্সারের ডিফারেন্ট টাইপের ডায়াগনোসিস করে ক্যান্সারকে নির্ণয় করা, যে আনম্যানড রোবট ইন মার্স, ওইখানেও আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অবদান অনেক বেশি। তারপর যদি বলি যে যারা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির প্রতি বেশি আগ্রহী, যেমন 3D সিনেমা হচ্ছে, আমাদের ওয়াল, তারপর নিমো, এই সিনেমাগুলো কিন্তু কম্পিউটার সায়েন্টিস্টদেরই তৈরি। কিভাবে ভালো অ্যানিমেশন করা যায়, কি করা যায়, এগুলো সব তৈরি। বিগ ডাটা অ্যানালাইসিস, বিগ ডাটা অ্যানালাইসিস হচ্ছে যে আমাদের এত ডাটা, এগুলোর মিনিং জানি না, যদি এগুলোর মিনিং জানি আমরা খুব ভালো ভালো সিস্টেম দিতে পারি। যেমন এখন মোবাইল কোম্পানির যত ডাটাগুলো আছে, এগুলো যদি ওরা অ্যানালাইসিস করে রেজাল্ট বের করে, দেন ওরা আরো বেটার বিজনেস করতে পারবে। সো হিউজ ডাটা অ্যানালাইসিস, এটা কিন্তু এখন কম্পিউটার সায়েন্টিস্টদের কাছে ফিজিসিস্টরা আসতেছে, মেডিকেল সায়েন্টিস্টের পিপলরা আসতেছে। সো এই পার্টটা একটা বিশাল অপরচুনিটি আছে আমাদের রিসার্চে। নতুন নতুন প্রবলেম নিয়ে চিন্তা করতে পছন্দ করো, বা নতুন কিছু আবিষ্কার করার খুব বেশি আগ্রহ থাকে, কারো অ্যানালিটিক্যাল এবিলিটি ভালো, তাহলে তোমরা নিশ্চিন্তে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা চুজ করতে পারো।